আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। কলকাতার রেড রোডে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে নেতৃত্ব দেবেন। এই উপলক্ষে কলকাতা জুড়ে শুরু হয়েছে স্বচ্ছতা সে স্বাগত অভিযান। কেন্দ্র ও রাজ্যে জনকল্যাণমূলক ৫৪টি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চালু হওয়া জনকল্যাণ শিবিরের প্রথম দিনে গতকাল সন্ধে ৭টা পর্যন্ত প্রায় ৯ লক্ষ মানুষ এসেছেন। একাধিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গ যাচ্ছেন। আসন্ন বিধানসভা অধিবেশনের আগে আজ বসতে চলেছে সর্বদলীয় বৈঠক। বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে সিআইডি। বন্যপ্রাণী প্রজনন এবং বনাঞ্চলের স্বাভাবিক পরিবেশ রক্ষায় রাজ্য সরকার আজ থেকে আগামী ৩ মাসের জন্য সব অভয়ারণ্য বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছে। আসছে বিস্তারিত খবরে। কলকাতার রেড রোডে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে নেতৃত্ব দেবেন। এর সঙ্গেই সংস্কৃতি মন্ত্রক এবছর দেশের ১০০টি ঐতিহাসিক স্থানে যোগাভ্যাসের আয়োজন করেছে। যোগকে জাতীয় উৎসবে পরিণত করতে সরকারের এই উদ্যোগ বলে আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব জানিয়েছেন। मुझे यह बताते हुए भी प्रसन्नता है कि मिनिस्ट्री ऑफ कल्चर द्वारा इस वर्ष देश भर में 100 प्रतिष्ठित एवं आइकॉनिक स्थलों पर IDY 2026 के विशेष आयोजन किए जा रहे हैं। मुख्य राष्ट्रीय कार्यक्रम 21 जून को पश्चिम बंगाल की ऐतिहासिक राजधानी कोलकाता के रेड रोड पर आयोजित किया जाए, जिसका नेतृत्व आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी करेंगे। এদিকে কলকাতা জুড়ে এই উপলক্ষে শুরু হয়েছে স্বচ্ছতা সে স্বাগত অভিযান। কলকাতা পুর ভবনে গতকাল এই কর্মসূচির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, শুধু পরিচ্ছন্নতা নয়, কলকাতার পরিকাঠামো উন্নয়নের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে প্রস্তুত রাজ্য সরকার। উন্নয়নমূলক প্রকল্পের জন্য রাজ্য বাজেটে ৬০০ কোটি টাকার যে বরাদ্দ রয়েছে তা দেওয়া যেতে পারে। গঙ্গার স্বচ্ছতা ও দূষণ নির্মূলীকরণের লক্ষ্যে নমামি গঙ্গে প্রকল্পে আরও ৫০০ কোটি টাকা দেওয়া যেতে পারে বলে মুখ্যমন্ত্রী জানান। আমি এখানে বলেছি স্টেট বাজেটে ৬০০ কোটি টাকা কাজের স্কোপ রয়েছে, অমৃতে ৫০০ কোটি টাকা কাজের সুযোগ রয়েছে, আমি নমামি গঙ্গাতে ৫০০ কোটি টাকা কাজের সুযোগ রয়েছে। আরবান চ্যালেঞ্জ ফান্ডে আপনি আরো কাজ করতে পারেন বলেছি, স্বচ্ছ ভারতে আপনি আরো কাজ করতে পারেন বলেছি। আমি এই অপরচুনিটি গুলো এখানে ওপেন করে দিয়েছি। মাননীয় প্রশাসক আছেন, তাকে এই কাজগুলো করতে হবে। শ্রী অধিকারী বলেছেন, যোগ দিবসে কলকাতার মেগা অনুষ্ঠানের আগে আগামীকাল তিনি গঙ্গার ঘাট সংলগ্ন পার্শ্ববর্তী এলাকায় স্বচ্ছতা অভিযানে নামবেন। 18 তারিখ নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে এক অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পরদিন কলকাতা পুরসভার সামনে থেকে শুরু হবে হাফ ম্যারাথন। মহাকরণে গিয়ে তা শেষ হবে। ২১শে জুন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আয়োজিত যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠিয়েছে মুখ্য সচিবের দপ্তর। ওই অনুষ্ঠানে শুধুমাত্র অংশগ্রহণই নয়, নির্দিষ্ট সংখ্যক কর্মী পাঠানো এবং যোগ সঙ্গম পোর্টালে নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য প্রতিটি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন থেকে জারি হওয়া 2টি পৃথক নির্দেশিকায় জানানো হয়েছে, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় স্তরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। সে কারণেই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কেন্দ্র ও রাজ্যে জনকল্যাণমূলক ৫৪টি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আজও রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির চলবে। গতকাল শুরু হয়েছে ৩ দিনের এই বিশেষ কর্মসূচি। শিবিরের প্রথম দিনই উপচে পড়েছিল ভিড়। সন্ধে ৭টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গতকাল ১০২৫টি শিবিরে এসেছেন প্রায় ৯ লক্ষ মানুষ। আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য সবচেয়ে বেশি আবেদনপত্র জমা পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে অন্নপূর্ণা যোজনা। উত্তর ২৪ পরগনা জেলায় সবচেয়ে বেশি শিবির হয়েছে। নবান্ন সূত্রে খবর, এই জেলায় প্রায় ১ লক্ষ মানুষ শিবিরে উপস্থিত হন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি। সরকারি নির্দেশ অনুযায়ী সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত এই শিবির চলার কথা, কিন্তু বিকেল ৫টার মধ্যে যারা শিবিরে এসেছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলতে হবে বলে নবান্নের নির্দেশ ছিল। সেই মতো বিভিন্ন শিবিরে রাত ৭টাতেও বেশ ভিড় লক্ষ্য করা যায়। সব মিলিয়ে ৩ দিনে রাজ্য জুড়ে ৩,৫০০ শিবির হওয়ার কথা। রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় জলাজমি ভরাট, বেআইনি নির্মাণ অথবা নাগরিক পরিষেবার নামে দুর্নীতির অভিযোগ জানাতে রাজ্য সরকার একটি হেল্পলাইন চালু করতে চলেছে। পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল কলকাতায় সাংবাদিকদের বলেন, জনসংযোগ বাড়াতেই এই হেল্পলাইন চালু করা হচ্ছে। দেখুন, আমরা যেখানে খবর পাচ্ছি দুর্নীতি হয়েছে, বিধায়করা আমাদের খবর দিচ্ছে
আছেন বা সাংসদরা বা সাধারণ মানুষ, আমরা কিন্তু সেখানে অডিট বসিয়ে দিচ্ছি এবং এনকোয়ারি বসাচ্ছি। তাই আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে জানাতে চাই, আমাদের দপ্তরে আমরা একটি হেল্পলাইন নাম্বার শুরু করছি, সেখানে আমিও সপ্তাহে একদিন বসবো। একাধিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গ যাচ্ছেন। কলকাতা থেকে রওনা হয়ে বাগডোগরা নেমে তিনি কার্শিয়াং পৌঁছবেন। সেখানে তিনি জনকল্যাণ শিবির পরিদর্শনের পাশাপাশি কথা বলবেন প্রশাসনিক আধিকারিক ও জিটিএ সদস্যদের সঙ্গে। শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন মেয়র অসুস্থ অশোক ভট্টাচার্যের সঙ্গেও তাঁর সাক্ষাতের কর্মসূচি রয়েছে। আজই তাঁর কলকাতায় ফেরার কথা। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, শিল্প সংস্কৃতি ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রসারে কেন্দ্র। পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসির অধিকর্তা আশিস কুমার গিরি এবং গৌড়ীয় নৃত্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মহুয়া মুখার্জির সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত 30 মিনিটের এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এদিকে আজকের প্রসঙ্গে এবারের বিষয় পশ্চিমবঙ্গে কোথায় গেলেন পাবেন আয়ুর্বেদ চিকিৎসা। আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগের এই অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আসন্ন বিধানসভা অধিবেশনের আগে আজ সর্বদলীয় বৈঠক বসতে চলেছে। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর পৌরোহিত্যে বিধানসভার প্ল্যাটিনাম ভবনে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সরকার ও বিরোধী পরিষদীয় সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৈঠকের পরে বসবে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার থেকে বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে। সোমবার 22 তারিখ পেশ হবে রাজ্য বাজেট। রাজ্যে বিগত তৃণমূল কংগ্রেস সরকার নীতি আয়োগের ব্লক উন্নয়ন কর্মসূচিতে অংশ না নেওয়ায় সাধারণ মানুষ বঞ্চিত হয়েছেন বলে বিজেপি অভিযোগ করেছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সমাজ মাধ্যমে জানিয়েছেন, নীতি আয়োগ পরিচালিত অ্যাসপিরেশনাল ব্লকস প্রোগ্রাম কর্মসূচির আওতায় রাজ্যের 10টি জেলার 29টি পিছিয়ে পড়া ব্লককে চিহ্নিত করা হয়েছিল। তবে পূর্বতন সরকার এই কর্মসূচিতে অংশ না নেওয়ায় দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার একাধিক অনুন্নত এলাকার মানুষ বাড়তি সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। নীতি আয়োগ একাধিকবার রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও এই প্রকল্পে অংশ না নেওয়ার কোনো যথাযথ কারণ দেখানো হয়নি। সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা এবং জনৌষধি কেন্দ্র গড়ে তুলতে রাজ্য সরকার একটি কারিগরি কমিটি গঠন করেছে। এসএসকেএম হাসপাতালের অধিকর্তার নেতৃত্বে 11 সদস্যের এই কমিটি কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় রক্ষা করবে। বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে সিআইডি। এর আগে গতকাল প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় টানা 11 ঘণ্টা ধরে জেরা করে ইডি। সকাল 11টার কিছু আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক। লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার সঙ্গে আর্থিক লেনদেনে গড়মিলের অভিযোগ এবং তার ভূমিকা নিয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরার খুঁটিনাটি তথ্য আদালতে জমা দেওয়া হবে বলে জানা গেছে। অন্যদিকে বিধানসভায় শৈজাল কাণ্ডে ইতিমধ্যে অভিষেককে 8 ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ করে সিআইডি। পশ্চিম মেদিনীপুরের শালবনী থানা এলাকায় সরকারি জমি আত্মসাৎ করার মামলায় গতকাল মেদিনীপুর আদালত অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে অভিযুক্ত এখনও ফেরার। এর সন্ধানেই গত সপ্তাহে অভিষেকের কালীঘাটের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। একই সঙ্গে সরকারি জমি কেলেঙ্কারি কাণ্ডে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি সুজয় হাজরাকে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। বন্যপ্রাণীর প্রজনন এবং বনাঞ্চলের স্বাভাবিক পরিবেশ রক্ষায় রাজ্য সরকার আজ থেকে 3 মাসের জন্য রাজ্যের সব অভয়ারণ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বন দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে 15 সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জলদাপাড়া, গরুমারা, বক্সা, নেওড়াভালি, সিঙ্গালীলা সহ সব বনাঞ্চল সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে। এদিকে রাজ্য সরকার উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ এলাকায় বাঘ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। বনমন্ত্রী মনোজ কুমার ওরাও বলেন, প্রাথমিকভাবে আগামী 29 জুলাই এই কর্মসূচি পালন করা হবে। ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় বনমন্ত্রী ছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কম শক্তিশালী হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সারা সপ্তাহ জুড়েই রাজ্যের বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম বর্ধমান, নদিয়া ও বীরভূম জেলায় আজ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামীকাল এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
কলকাতার রেড রোডে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে নেতৃত্ব দেবেন। এই উপলক্ষে কলকাতা জুড়ে শুরু হয়েছে স্বচ্ছতা সে স্বাগত অভিযান। একাধিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গ যাচ্ছেন। আসন্ন বিধানসভা অধিবেশনের আগে আজ বসতে চলেছে সর্বদলীয় বৈঠক। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এভিয়নে পৌঁছবেন। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে, স্বাক্ষর করেছে 11টি চুক্তিতেও। প্রায় 4 মাসের সংঘাত অবসানের লক্ষ্যে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত যুব সংসদের আয়োজন করছে। ইউপিএসসি এবছরের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ জির ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড মুখোমুখি। সৌদি আরব, উরুগুয়ে, বেলজিয়াম, মিশর ও স্পেন কাবু ভার্দের ম্যাচ অমীমাংসিত। আসছি বিস্তারিত খবরে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাগত জানান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লিয়েন, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তোনিও কোস্তা সহ G7 দেশগুলির নেতৃবৃন্দকে। এই উপলক্ষে ফরাসি রাষ্ট্রপতি প্রধান আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করা এই বিষয়বস্তুর ওপর নৈশভোজেও আপ্যায়িত করেন। 3 দিনের সম্মেলনে G7 নেতৃবৃন্দ বিশ্বব্যাপী বৈষম্য হ্রাস, প্রধান ভূ রাজনৈতিক সংকট মোকাবিলায় পদক্ষেপ, সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই জোরদার করা, শিশুদের বিভিন্ন সমস্যার মোকাবিলা এবং বেআইনি অর্থ আদান প্রদান নিরসনের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ এভিয়নে পৌঁছবেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানাবেন। সম্মেলনের বিষয়বস্তু নতুন অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক সংহতির পুনর্গঠন করা। দুদেশ সফরের তৃতীয় পর্যায়ে সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পরে তিনি ফরাসি রাষ্ট্রপতির দেওয়া এক নৈশ ভোজ সভাতেও যোগ দেবেন। উল্লেখ্য, এই নিয়ে টানা 13 বার ভারত G7 শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টানা 7 বার যোগ দিচ্ছেন সম্মেলনে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। এই সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী এজন্য স্লোভাক রাষ্ট্রপতি, তাঁর সরকার এবং স্লোভাকিয়ার জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁর এই সম্মান ভারতের 140 কোটি মানুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং ভারত ও স্লোভাকিয়ার বন্ধুত্বের নিদর্শন বলেও শ্রী মোদী উল্লেখ করেন। এই পুরস্কারকে তিনি আস্থা, বিশ্বাস, উষ্ণতা ও ভালোবাসার প্রতীক হিসেবেও বর্ণনা করেছেন। এর আগে স্লোভাকিয়ার রাষ্ট্রপতির সঙ্গে ব্রাতিস্লাভায় তাঁর প্রাসাদে প্রধানমন্ত্রী মোদী সাক্ষাৎ করেন। উভয় নেতা প্রাসাদ প্রাঙ্গণে বিশেষ যোগাভ্যাস প্রত্যক্ষ করেন। উল্লেখ্য, ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে শ্রমিকদের অভিবাসন, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, উচ্চশিক্ষা, এআই চেয়ার স্থাপন, দুদেশের পড়ুয়াদের আদান প্রদান কর্মসূচি এবং পর্যটন বিকাশের মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি এবং স্লোভাক বিজ্ঞান একাডেমির মধ্যে সহযোগিতার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা ও কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার জন্য একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনেও সম্মত হয়েছে। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
সর্বাত্মক অংশীদারিত্ব, আস্থা, বিশ্বাস, অগ্রাধিকার ও ভবিষ্যৎ রূপরেখার প্রতীক। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সম্পর্ককে এক নতুন দিশায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি আলাপ আলোচনা করেছেন বলেও শ্রী মোদী জানান। हमने अपने संबंधों को कॉम्प्रिहेंसिव पार्टनरशिप का दर्जा देने का निर्णय लिया है। यह हमारे साझा विश्वास, साझा प्राथमिकताओं और साझा भविष्य का प्रतीक है। आज प्रधानमंत्री जी और मैंने हमारे सहयोग को नई दिशा और नई ऊर्जा देने पर विस्तृत रूप से चर्चा की। ऑटोमोबाइल, रेलवे, एडवांस मैन्युफैक्चरिंग और ग्रीन टेक्नोलॉजीज, इन सभी विषयों में आज हमने दोनों देशों के लोगों की भलाई के लिए कई महत्वपूर्ण निर्णय लिए। দুদেশের অংশীদারিত্বে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। সাংবাদিক বৈঠকে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। I congratulate you to the results in all areas which you have achieved. It's the field of digitalization and the use of artificial intelligence. You've come so far that you're ahead of many other advanced countries in different parts of the world. I would like to congratulate you to economic growth, which is amazing. সবথেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রী পদে থাকার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করেন তিনি। প্রায় 4 মাসের সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি চুক্তির রূপরেখা ঘোষণা করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হতে চলেছে। ইতিমধ্যে এ ব্যাপারে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে। এর ফলে সামুদ্রিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার পথ প্রশস্ত হল। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচিও সমাধান না হওয়া অন্য বিষয়গুলি নিয়ে 60 দিনের আলোচনা শুরু হবে বলে জানা গেছে। ভারত, পশ্চিম এশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে চুক্তি চূড়ান্ত হওয়ায় স্বাগত জানিয়েছে। এদিকে পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি ঘোষিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে তাদের সেনা সরিয়ে নেওয়া হবে না। কেন্দ্রীয় এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, শিল্প, সংস্কৃতি, ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রসারে কেন্দ্র। পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসির অধিকর্তা আশিস কুমার গিরি এবং গৌড়ীয় নৃত্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মহুয়া মুখার্জির সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ অনুষ্ঠানটি শোনা যাবে রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, পশ্চিমবঙ্গে কোথায় গেলে পাবেন আয়ুর্বেদ চিকিৎসা। আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত যুব সংসদের আয়োজন করতে চলেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জাতীয় স্তরে এই যুব সংসদের উদ্বোধন করবেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুব সমাজের অংশগ্রহণ, প্রশাসন, নীতি নির্ধারণ ও সংসদীয় কাজকর্মে তরুণদের সক্রিয়ভাবে জড়িত করাই এই যুব সংসদ আয়োজনের লক্ষ্য। ক্যালিফোর্নিয়ার দক্ষিণ মজাবে মরু অঞ্চলে একটি B-52 বোমারু বিমান আকাশে ওড়ার পরপরই ভেঙে পড়লে 8 জন আরোহীর সকলেই প্রাণ হারিয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর পক্ষে সামাজিক মাধ্যমে এক বার্তায় একথা জানানো হয়েছে। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি এটিএফের রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। এর ফলে ডিজেলের লিটার পিছু রপ্তানি শুল্ক 13 টাকা 5 পয়সা থেকে বেড়ে হয়েছে 14 টাকা। অন্যদিকে এটিএফের রপ্তানি মূল্য প্রতি লিটারে 9 টাকা 5 পয়সা বৃদ্ধি পেয়ে 12 টাকা 5 পয়সা হয়েছে। সংঘ লোকসেবা আয়োগ ইউপিএসসি এবছরের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এবছর 1000-এরও বেশি শূন্য পদের জন্য মোট 13,000-এর বেশি পরীক্ষার্থী সিভিল সার্ভিসেস মেইন পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে লস অ্যাঞ্জেলেসে গ্রুপ জির ম্যাচে শেষ পাওয়া খবরে নিউজিল্যান্ড ও ইরানের মধ্যে প্রথমার্ধের খেলা 1-1 গোলে অমীমাংসিত। ম্যাচের 7 মিনিটে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন এলিজা জাস্ট। 32 মিনিটে ইরানের হয়ে সমতা ফেরান ডিফেন্ডার রামিন রেজাইয়েন।
এর আগে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ে 1-1 গোলে ড্র হয়। গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম ও মিশরের মধ্যে ম্যাচটিও 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। গ্রুপ এইচে গতরাতে স্পেন ও কাবো ভার্দের ম্যাচটিও গোলশূন্যভাবে ড্র হয়েছে। খবর আপাতত এ পর্যন্তই।